সেদিন রোদ্দের গ্রামের বাড়ি থেকে ফেরার পর বাসায় ঢুকতেই চিত্রার মা একরকম টেনে ঘরে নিয়ে গেল তাকে। দরজা লাগিয়ে আনন্দিত কণ্ঠে ফিসফিস করে বলে উঠলেন, চেহারার কি অবস্থা করেছিস, অসভ্য মেয়ে, নিজের খেয়াল নিতে পারিস না। বিছানার ওপর ইশারা করে ওই আকাশি রঙের জামদানি শাড়িটা ফতাফত পরে ফেলত। মায়ের কথায় ভ্রু কুঁচকে তাকালো চিত্রা। বাসায় ফিরে মানুষ ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হয়, আর মা তাকে শাড়ি পরতে বলছে? কি আশ্চর্য! বিস্ময়মাখা কণ্ঠে বলে উঠল চিত্রা। আশ্চর্য? হঠাৎ করে শাড়ি পরতে যাব কেন? কেন, শাড়ি পরলে কি পৃথিবী ধ্বংস হয়ে যাবে? পৃথিবী ধ্বংস হবে কি না জানি না মা, তবে এই মুহূর্তে যে আমি শাড়ি পরছি না সেটা আমি খুব ভালো করে জানি। অবশ্যই পরবি, দেখ, একদম তোত্তারামো করবি না বলে দিলাম। জামাই তার নানি দাদিকে নিয়ে আসছে, উনারা প্রাচীন ধাঁচের মানুষ, ওদের সামনে যদি এমন তোত্তারামো করিস তো থাপ্পড় দিয়ে দাঁত ফেলে দিব। জামাই মানে? কিসের জামাই? কার জামাই? কি রকম জামাই? অবাক হয়ে, জামাই আবার কিসের হয়? জামাই তো জামাইই। ওদিন ওই ছেলেটা এলো না তোকে দেখতে? ছেলেটা তোকে না খুব পছন্দ করেছে, বুঝলি? একদম বিয়ে করবে তো তোকেই করবে। কি সুন্দর ব্যবহার। আজকে ওর নানি দাদি আসবে, এবার ওদের পছন্দ হলেই হলো। খুশিতে গদগদ হয়ে, মা, আমি তোমাকে বলেছি আমি বিয়ে করব না, তবু কেন জোর করছো বুঝতে পারছি না। আমি কি তোমাদের কাছে বোঝা হয়ে গেছি মা? এভাবে বলছিস কেন? দেখ, তুই বড় মেয়ে, বাবা মা কি কখনো সন্তানের খারাপ চায় বল? মেয়ে হয়ে জন্মালে তো বিয়েটা একদিন করতেই হবে। তাছাড়া তোর তো পছন্দেরও কেউ নেই যে অপেক্ষা করব। আর দেখতে আসলেই কি বিয়ে হয়ে যায় বল? ওরা আসতে চাইছে, আমরা কি মুখের উপর মানা করতে পারি? এটা কি ভালো দেখায় বল? এখন যদি তুই ঠিকঠাকভাবে ওদের সামনে না যাস তাহলে তোর বাবা ওদের সামনে ছোট হয়ে যাবে না? তুই কি তাই চাস? করুণ গলায়, কিন্তু মা। কোনো কিন্তু নয়, ফ্রেশ হয়ে শাড়িটা পরে নে, ওরা এলো বলে। লক্ষ্মী মেয়ে আমার, কপালে চুমু দিয়ে মা বেরিয়ে যেতেই থম ধরে বসে রইল চিত্রা। নাটকীয় সবকিছু যে তাদের সাথেই কেন ঘটছে বুঝতে পারছে না সে। রোদের বিয়েটাও কেমন হুটহাট হয়ে গেল, যদিও তাতে বেশ খুশিই হয়েছে চিত্রা। শুভ্র ভাইয়া যে রোদকে কতটা ভালোবাসা সেটা তো ওপেন সিক্রেট। বিয়ে হয়েই বরং ভালো হয়েছে, কিন্তু তার সাথে এমনটা কেন হচ্ছে? একটা দীর্ঘশ্বাস ফেলে ফ্রেশ হয়ে শাড়ি পরা শেষ করতেই হুড়মুড় করে রুমে ঢুকে এলো মা। ব্যস্ত ভঙ্গিতে বলে উঠল, চল চিত্রা, ওরা চলে এসেছে, তোকে ডাকছে। ঈষৎ মাথায় ঘোমটাটা দিয়ে নে না বাবা, এই মেয়েকে নিয়ে যে কি করি। বিরক্তি নিয়ে সোফায় বসে আছে চিত্রা। আজও মাথাটা নিচু করে রেখেছে সে। তার ঠিক সামনে নীল রঙের পাঞ্জাবি পরে বসে আছে একটা ছেলে। আজও চিত্রা আর চোখে লোকটার পেট পর্যন্তই দেখতে পেয়েছে। এর চেয়ে ওপর দিকে তাকানোর সাহস তার হল না। লজ্জাটা যেন ঘাড়ে চেপে বসেছে তার, সেই সাথে চরম অস্বস্তি। হুট করেই পাশে বসে থাকা সাদা শাড়ি পরা বৃদ্ধা মহিলাটি চিত্রার হাত টেনে নিয়ে একটি আংটি পরিয়ে দিল। সাথে সাথেই পাশ থেকে অন্য একজন বৃদ্ধা মহিলা বলে উঠলেন, আমাদের জনের সতীন হয়ে গেলে তো তুমি। আমি কিন্তু এখন থেকে তোমায় নাতবউই ডাকব। আমার দাদু ভাই তো এখনই তোমায় চোখে হারায়। আমাদের জন থেকে তাকে তো তুমি কেড়ে নিলে ভাই। তবে দোয়া করি সারাজীবন আঁচলে বেঁধে রাখো তাকে। আচমকা কি হয়ে গেল কিছুই বুঝে উঠতে পারছে না চিত্রা। চোখ দুটো ভরে আসছে তার। এমনটা হওয়া কি খুব প্রয়োজন ছিল? চিত্রার মাও হাসিমুখে সামনে বসে থাকা ছেলেটার হাতে একটা আংটি পরিয়ে দিলেন। চিত্রার এবার গলা ধরে এলো, এভাবেও এনগেজমেন্ট হতে পারে জানাই ছিল না তার। কিছুক্ষণ পর সামনে বসে থাকা ছেলেটি গমগমে ভরাট গলায় বলে উঠল, আমি কি উনার সাথে আলাদা কথা বলতে পারি? সবার সম্মতিতে ওদের জনকে চিত্রার ঘরে পাঠানো হলো। জনেই ব্যালকনিতে চুপচাপ দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ নীরবতার পর হুট করেই বলে উঠল লোকটি, আচ্ছা, আপনি কি টেরা? লোকটির এমন কথায় অবাক হল চিত্রা। আশ্চর্য, টেরা হতে যাবে কেন ও? ভার্সিটির কত ছেলেরা তার চোখের প্রশংসা করেছে, আর এই ব্যক্তি কি না বলছে সে টেরা? চিত্রা অবাক হয়ে মাথা নিচু করেই বলে উঠল, কেন? আপনার এমন মনে হচ্ছে কেন? আমার দিকে তাকাচ্ছেন না তাতেই বুঝতে পারছি। আমার মতো হ্যান্ডসাম ছেলে কোনো মেয়ের সামনে দাঁড়িয়ে থাকবে আর সে তাকাবে না, এটা হতেই পারে না। আর যদি তা হয় তাহলে বুঝতে হবে তার চোখে সমস্যা আছে। আপনি নির্ভয়ে আমার দিকে তাকাতে পারেন। আপনি টেরা হলেও আমি আপনাকেই বিয়ে করব। আমি হলাম জনদরদি মানুষ।
এসব টেরা প্যারা মেয়ে বিয়ে করতে আমার তেমন একটা আপত্তি নেই। মুচকি হেসে লোকটির কথা এবার রেগে উঠল চিত্রা। লোকটি রীতিমতো তাকে অপমান করছে। কত বড় সাহস! রেগে গিয়ে উপরের দিকে তাকিয়ে বলে উঠল, আপনাকে কি আমি বলেছি বিয়ে কর? এটুকু বলেই থেমে গেল চিত্রা। সামনে দাঁড়ানো ছেলেটা তার পরিচিত। ভার্সিটিতে দেখেছে সে। তোমাদের ডিপার্টমেন্টের নতুন স্যার, নামটা যেন কি মনেই পড়ছে না। তবে রোদ আর সে স্যারটাকে নিয়ে বেশ মজা করেছিল তখন। তার একটা নেইমও দিয়েছিল রোদ। কি জানি নামটা, ঔষধের শিশি হতে পারে, এমন কিছুই হবে। কিন্তু এই লোক তাকে বিয়ে করতে এসেছে কেন? তাকে কি চিনতে পারছে? চিনতে পারার তো কথাও না। শিশির স্যারের তুড়ির শব্দে ঘোর কাটল তার। এই যে মিস, কি ব্যাপার, কোথায় হারিয়ে গেছেন? আমাকে কি খুব সুন্দর লাগছে? চিত্রা চুপচাপ দাঁড়িয়ে আছে, ভয়ে তার হাত পা কাঁপছে। তোমার কাছে শুনেছে সে সুন্দর হলে কি হবে? একদম তিতা করলা মার্কা স্যারেটা। কথায় কথায় নাকি রাগারাগি করেন খুব। শেষ পর্যন্ত কোনো জ্বলন্ত আগ্নেয়গিরি তার স্বামী হবে? সারা জীবন টিচারদের মতো স্ট্যান্ড আপ এন্ড সিট ডাউন করবে? ভাবা যায়। চিত্রাকে চুপ করে থাকতে দেখে এবার এগিয়ে এলো শিশির। ওর একদম কাছাকাছি এসে বলে উঠল, কি ব্যাপার বলো তো? আমায় দেখলেই কি তোমার সব সিস্টেম অফ হয়ে যায় নাকি? কখনো তাকাতে ভুলে যাও, কখনো চোখ ফিরাতে ভুলে যাও, আবার কখনো কথা বলতে ভুলে যাও। কথাটা বলেই চট করে একটা চুমু দিয়ে দিলেন চিত্রার ডান গালে। ব্যাপারটা বুঝতে পেরেই চোখ বড় বড় হয়ে এলো চিত্রার। হাত পা কাঁপতে লাগল। শরীরে যেন 10 মাত্রায় ভূমিকম্প শুরু হয়েছে। কি ভয়ানক একটা ঘটনা ঘটে গেল তার সাথে। ছি ছি, এই মুখ কাকে দেখাবে এবার সে? কিভাবে দেখাবে? চিত্রার কাদো কাদো মুখ দেখে মুচকি হেসে বাম গালেও একটা চুমু দিয়ে বাঁকা হেসে বেরিয়ে গেলেন উনি। চিত্রা দুই গালে হাত দিয়ে রোবটের মতো দাঁড়িয়ে আছে। এটা কি হলো? কি হলো এটা? স্যার তাকে নো। তারপর থেকে স্যারকে নিয়ে ভয় ঢুকে গেল তার মনে। দেখলেই ভয়ে হাত পা কেঁপে ওঠে। তার সাথে অন্যরকম একটা ফিলিংসও হয়। একদম অন্যরকম একটা ফিলিংস, যে ফিলিংসে মনটাও কেঁপে ওঠে তার। চোখ দুটো তাকেই খুঁজে, কিন্তু দেখা মিললেই শুরু হয় কাঁপাকাঁপি। তার মাঝে 3 মাস কেটে গেছে। শিশির প্রথম কিছুদিন তার সাথে বিভিন্নভাবে কথা বলার চেষ্টা করেছে। ঘুরতে যাওয়ার জন্য রাজি করানোর চেষ্টা করেছে, কিন্তু কাজ হয়নি। চিত্রা তার সামনেই যায়নি। তারপর থেকে শিশিরও আর চিত্রার সাথে যোগাযোগ করেনি। বাসায়ও সেই ব্যাপারে কথা ওঠেনি। তাই ব্যাপারটা আমলে আনেনি চিত্রা। কিন্তু সেদিন হঠাৎ ভার্সিটিতে দেখা হওয়ায় আবারও কাঁপাকাঁপি শুরু হয়ে গিয়েছিল তার। রোদকে তখন বলেনি, তাই পরে আর বলার সাহস হয়নি। ভেবেছিল যখন বিয়ে ফিক্সড হবে তখন একবারেই বলবে। চিত্রার কাহিনীটা পুরোদস্তুর শুনে মাথা দুলালাম আমি। চিত্রার ডান কান ধরে বলল, সরি। আমি আচারের বয়ামটা পাশে রেখে ওকে হাত দিয়ে ডাকলাম, এদিকে আয়। চিত্রা এগিয়ে আসতেই ওর ওড়না দিয়ে হাত মুছে শান্ত গলায় বললাম, 2 কান ধর। চিত্রা আমার দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে 2 কান ধরল। আমি রেলিং থেকে লাফিয়ে নেমে বলে উঠলাম, ঠিক আছে, তোর সরি পেন্ডিং অবস্থা থেকে এপ্রুভ করা হবে, বাট একটা শর্ত আছে। কি শর্ত? শর্তটা হলো শিশির স্যারের গালে চুমু দিতে হবে, তবেই সরি অ্যাকসেপ্টেড। কি পাগল হয়েছিস তুই? তুই তোর জামাইকে কখনো চুমু দিয়েছিস যে আমাকে বলছিস? রেগে তাকাতেই, প্লিজ দোস্ত, এটা কেমন হয়ে যায় না? আমায় ছ্যাঁচড়া ভাববে। বেশি বেশি হয়ে যাবে। হবে। তাহলে জড়িয়ে ধরিস, তাতেই হবে। কি জড়িয়ে? আর আমি? প্লিজ দোস্ত, আরেকটু সহজ করা যায় না? প্লিজ প্লিজ প্লিজ। ওকে, লাস্ট অপশন। এটা যদি না করিস তো ডিরেক্ট ফ্রেন্ড লিস্ট থেকে ব্যান করা হবে তোকে। রাজি? ভ্রু নাচিয়ে। আচ্ছা বল। মন খারাপ করে স্যারের সামনে গিয়ে সুন্দর করে বলবি, কেমন আছেন শিশির? ব্যাস এটুকুই। নাম ধরে? হ্যাঁ, নাম ধরে। স্যারটার বলা যাবে না। হবু বরকে কেউ স্যার বলে? তুই যে তোর পার্মানেন্ট বরকে ভাইয়া বলিস সেটা? এই এদিকে আয়। ভ্রু কুচকে। কেন? অবাক হয়ে আমি একটু এগিয়ে গিয়ে ওর গালে চর বসিয়ে দিয়ে বললাম, এই জন্য। আরে আমি কি তোর মতো লুকিয়ে কিছু করেছি নাকি? করিনি। সো আমার বেলা সব ঠিকঠাক। বুঝলি? এবার যা করতে বলছি। লক্ষ্মী বালিকা, সরি লক্ষ্মী যুবতীর মতো সেটা করে ফেলো, নয়তো খবর আছে। ওই চিপকু মফিসের সাথে বিয়া দিয়ে দিমু। আচ্ছা, আমি একটা ব্যাপার বুঝলাম না। শিশির স্যারের মতো একটা ড্যাশিং ছেলেকে তুই বিয়ে করতে চাচ্ছিস না কেন?
তোর জায়গায় আমি হলে তো গলায় ঝুলে পড়তাম। হা হা হা। শুভ্র ভাইয়া উনার চেয়েও ড্যাশিং, কয়েকগুণ বেশি কিউট। তাকালে তো তাকিয়েই থাকতে ইচ্ছে করে, তাও তো তুই পাত্তা দেস না। আবার কথা, এই ফাজিল মেয়ে, তুই উনার দিকে তাকাবি কেন যে তাকিয়েই থাকতে ইচ্ছে করবে? উনার দিকে তাকালে খবর আছে। এত ড্যাশিং জামাই রেখে সিঙ্গেল ছেলে খুঁজিস, আবার আমার বরের দিকেও তাকাস? তোকে তো গণদোলাই দেওয়া উচিত, তোকে গণদোলাই দেওয়া উচিত। এতগুলো মেয়ের মন ভেঙে শুভ্র ভাইকে বিয়ে করে নিলি, কেমনে পারলি বলতো? নির্দয়। এভাবে ঝগড়া নামক খুনসুটিতে পুরো বিকেল কাটিয়ে সন্ধ্যায় বাড়ি ফিরলাম আমি। শরীরটা বড্ড ক্লান্ত লাগছে আজ। কোনোরকম কটা খেয়েই বিছানায় গা এলিয়ে দিলাম। শুভ্র কথা মনে হচ্ছে খুব, হয়তো উনার প্রেমে পড়ে গেছি আমি। বিয়ের পর প্রেম, নাকি ভালোবাসার পর প্রেম, যাই হোক খুব অদ্ভুত বিষয় ঘটছে আমার সাথে। উনার কথা মনে হতেই উনাকে চিবিয়ে চুবিয়ে খেয়ে ফেলতে ইচ্ছে করছে। কি সাংঘাতিক ব্যাপার। রাত প্রায় 1টা, হঠাৎই ঘুম ভেঙে গেল আমার। কেন ঘুম ভাঙল বুঝতে পারছি না। হয়তো কোনো দুঃস্বপ্ন দেখছিলাম। হুট করেই কি যে হলো আমার, মনে হতে লাগলো শুভ্রকে এখনই দেখতে হবে আমায়, একদম সামনে থেকে দেখতে হবে। হবেই হবে। বালিশের নিচ থেকে ফোনটা নিয়ে হাজারো অস্বস্তিকে উড়িয়ে দিয়ে ডায়াল করেই ফেললাম। যদিও ভেবেছিলাম ফোন রিসিভ হবে না, এত রাতে নিশ্চয় শান্তির ঘুম ঘুমোচ্ছেন উনি, কিন্তু আমার ধারণা ভুল প্রমাণ করে প্রথমবারেই রিসিভ হল। ওপাশ থেকে গম্ভীর গলায় বলে উঠলেন, হ্যালো তুরিমি, এখনও ঘুমোওনি রোদপাখি? ঘুমিয়েছিলাম তো, উঠে গেছি। আমার না আপনাকে খুব দেখতে ইচ্ছে করছে। খুব বব। কি নিঃসংকোচ আবেদন আমার। কেন জানি লজ্জা জিনিসটা আমার মাঝে কাজই করছে না আজ। আচ্ছা, লজ্জার সিস্টেমটা কি নষ্ট হয়ে গেল তবে? আমি নিঃসংকোচে কথাটা বললেও ওপাশের মানুষটি নীরব হয়ে গেলেন। আমার মুখ থেকে এমন কথা শুনবেন কল্পনাও করতে পারেননি হয়তো। কিছুক্ষণ চুপ করে থেকে বলে উঠলেন উনি, তুমি ঠিক আছো? জ্বর টর কিছু হয়নি তো? আমি একদম ঠিক আছি। জ্বর কেন হতে যাবে? শুনুন না, আমি আপনাকে দেখব এখনই। মুখ ফুলিয়ে, ওকে ছবি পাঠাচ্ছি দেখে নাও। তোমার হাজবেন্ড চেঞ্জ হয়নি, যেমন ছেড়েছিলে তেমনই আছে। না ছবি নয়, তাহলে ভিডিও কল করব? না ভিডিও কলও নয়, আমি আপনাকে একদম সরাসরি দেখতে চাই। ভিডিও কলে তো সরাসরিই দেখা হলো রোদুসোনা। হলো না, ভিডিও কলে শুধু দেখা যাবে, আর কিছু তো করা যাবে না। মন খারাপ করে। তুমি কি আরও কিছু করতে চাও? হেসে দিয়ে, চাই তো। কি করতে চাও শুনি? শক্ত করে জড়িয়ে ধরে বুকে মাথা রাখতে চাই। আপনাকে আমার এখনই চাই। এখনই 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 লাগবে আমায়। আমার কথায় হুহা করে হেসে উঠলেন উনি। হাসিটা কোনোরকম থামিয়ে বলে উঠলেন, তুমি পাগল হয়ে গেছ রোদ। এখন কটা বাজে জানো? 1:05। আচ্ছা, সত্যি করে বলো তো, উল্টাপাল্টা কিছু খাওনি তো? একদম উল্টাপাল্টা কথা বলবেন না। কটা বাজে সেটা জানতে ফোন দিইনি আমি। আমার এখন আপনাকে চাই মানে চাই ব্যাস। মুখ ফুলিয়ে, উনি একটা দীর্ঘশ্বাস ফেললেন। কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, আধা ঘন্টা ওয়েট করতে পারবে? আমি এখন অফিসে আছি। অফিস থেকে তোমাদের বাড়ি যেতে আধা ঘন্টা লাগবে। এখনই বের হব অফিস থেকে। নিচে এসে কল দিব, নেমে এসো। আমি বাসায় যাব না। চলবে? কিন্তু এত রাতে আপনি অফিসে কেন? ভ্রু কুচকে আমার কথায় উনি হাসলেন। তারপর ছোট্ট একটা শ্বাস টেনে নিয়ে বললেন, তুমি যে মাঝরাতে এমন পাগলামোতে মেতেছ, যে ফিলিংসটা এখন তোমার হচ্ছে, সেই পাগলামোটা আমার প্রতিটি মুহূর্তে করতে ইচ্ছে করে রোদ। এই ফিলিংসটা প্রতিটি মুহূর্তে আমি ফিল করি। যে কোনো সময় ছুঁয়ে দিতে ইচ্ছে করে তোমায়। বাট আই এম হেল্পলেস। তোমার এই ইচ্ছে পূরণ করার দায়িত্ব আমার উপর দিয়ে তুমি নিশ্চিন্ত, কিন্তু আমি কাউকে আমার ইচ্ছে পূরণের দায়িত্ব দিতে পারি না। তোমাকে পাওয়ার ইচ্ছে আর পাগলামোগুলো আমার নিজেকেই পূরণ করতে হবে। সেজন্য এটুকু পরিশ্রম তো করতেই হবে সোনা। তাই বলে সারাদিন ভার্সিটি করে এখন, এত রাতে? এসব নিয়ে তোমায় ভাবতে হবে না। আমি তো আছিই ভাবার জন্য। আমি অফিস থেকে বের হয়ে গেছি। আধা ঘন্টার মধ্যে পৌঁছে যাব। তোমার দায়িত্ব হলো আমার সামনে এসে তোমার মারাত্মক হাসিটা দিয়ে আমাকে আরেকটু পাগল করে তোলা। হা হা হা। আমি চাই সবসময় হাসি খুশি থাকো তুমি। মাই লাভিং অ্যাঞ্জেল। থাক, আসতে হবে না, কাল তো দেখা হবেই। আপনি বরং বাড়ি চলে যান। মন খারাপ করে কেন? অবাক হয়ে, একটু আগেই তো পাগল হয়ে যাচ্ছিলে, হঠাৎ কি হলো?
আমাদের বাসা তো উল্টো রাস্তায়। আপনার বাসায় পৌঁছাতে আরও লেট হয়ে যাবে তাহলে। রেস্ট নিবেন কখন? কাল তো আবার ভার্সিটি আছে। উফফো, আই উইল ম্যানেজ পুচকি। এত পাকামো করতে হবে না আপনাকে। মহারানীর এক চিলতে হাসির জন্য যান হাজির। হেসে এবার রাখছি, ড্রাইভ করব তো, বাই। আমি ফোন হাতে নিয়ে চুপচাপ বসে আছি। কেন জানি কান্না পাচ্ছে খুব। একটা মানুষ এতটা পরিশ্রম কি করে করতে পারে? সকাল ৯টা থেকে ৫টা পর্যন্ত ভার্সিটি, কখনো এর থেকেও দেরি হয়ে যায়। ল্যাব ট্যাব কত ঝামেলা, তারপর ৭টা থেকে এতরাত পর্যন্ত অফিসে কাজ করতে থাকেন। খাবারটা খান কখন উনি? একটু রেস্টের কি প্রয়োজন নেই উনার? এত কিছুর পরও সবসময় মুখে হাসিটা ধরে রাখেন কিভাবে? কিভাবে সম্ভব? একটুও কি বিরক্তি নেই উনার? একটুও না। আচ্ছা, উনি ডিনার করেছেন তো? জিজ্ঞেসই তো করা হলো না। কথাটা মনে হতেই ছুটে গেলাম কিচেনে। কি রান্না করা যায় ভাবতেই মাথা এলো বিরিয়ানির কথা। কিন্তু না, দিন শেষে বিরিয়ানি একদমই ভালো খাবার নয়। তাহলে কি সাদা ভাত? তাই ভালো হবে ভেবে ঝটপট রাইস কুকারে ভাত বসিয়ে চুলোয় বসালাম মাংস, অন্য চুলোয় মাছ ভাজি। ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম আর মাত্র ১২ মিনিট বাকি। মাংস সেদ্ধ হয়ে এসেছে, মাছও ভাজা ভাজা প্রায়। ঠিক তখনই রুম থেকে পানি নিতে এলো মা। আমাকে রান্নাঘরে দেখে অবাক হল। ভ্রু কুঁচকে বলল, মাঝরাতে এসব কি রোদ? তেমন কিছু না মা, ঘুম আসছিল না, তাই সময় কাটানোর জন্য রান্না করছি। রান্না করতে বেশ ভালো লাগছে। মা তুমি যাও তো, বিরক্ত করো না প্লিজ। এমনি মন মেজাজ ভালো না। আম্মু কিছু একটা বলতে গিয়েও থেমে গিয়ে পানি খেয়ে রুমে চলে গেলেন। আমি যেন হাফ ছেড়ে বাঁচলাম। চুলোর আঁচ কমিয়ে দিয়ে ছুট লাগালাম রুমে। আলমারি থেকে গোলাপি রঙের শাড়ি বের করে জড়িয়ে নিলাম গায়ে। চোখে হালকা কাজল আর ঠোঁটে হালকা গোলাপি লিপস্টিক। চুলগুলো হাতথোপা করতে করতে বিছানায় গিয়ে বসলাম। একদম ক্লান্ত হয়ে পড়েছি আমি। উফফো, কি ছুটটায় না করলাম। আনমনে ঘড়ির দিকে তাকাতেই চোখ চড়ক গাছ। 0.10 ওভার। তাড়াতাড়ি ফোন খুঁজে হাতে নিতেই দেখি 5 মিস কল। আবারও বেজে উঠতেই ঝটপট রিসিভ করে নিলাম। রোদো পাখি, ঘুমিয়ে গেছ? আমি কি চলে যাব? তুমি বরং ঘুমাও। আমি এই একদম ঘুমিয়ে পড়িনি। আপনি দাঁড়ান, আমি এক্ষুনি আসছি। জাস্ট 5 মিনিটস। ওকে আসো। ফোনটা রেখে তাড়াতাড়ি রান্নাঘরে গিয়ে খাবারগুলো প্যাক করে পা টিপে বাসা থেকে বেরিয়ে গেলাম। গেট খুলে বেরুতেই দেখি গাড়িতে ঠেস দিয়ে হাত বাজ করে দাঁড়িয়ে আছেন উনি। গায়ে কালো শার্ট, হাতাগুলো ফোল্ড করে রেখেছেন, হাতে কালো ডায়ালের ঘড়ি। টাইয়ের নাটটা ঢিলে করে উপরের দুটো বোতাম খোলা। পরনে এশ রঙের জিন্স। চুলগুলো একটু অগোছালো, মুখে ক্লান্তিমাখা হাসি। উনাকে দেখে কেন জানি কান্না পেয়ে গেল আমার। দৌড়ে গিয়ে জড়িয়ে ধরলাম। উনি ব্যাপারটায় ভ্যাবাচ্যাকা খেয়ে গেলেন। কিছুক্ষণ পর মুচকি হেসে আলতো হাতে জড়িয়ে নিলেন আমায়। সাথে সাথে ডুকরে কেঁদে উঠলাম আমি। আমার কান্নার শব্দ শুনেই চমকে উঠলেন উনি। আমাকে নিজের থেকে ছাড়ানোর চেষ্টা করে অস্থির হয়ে বলে উঠলেন, কি হয়েছে রোদো পাখি? কাঁদছ কেন? কেউ বকেছে? কি হয়েছে শুধু বলো আমায়। প্লিজ কেঁদো না, আমি তো আছি রে বাবা। কে কি বলেছ বলো শুধু। নাকি শরীর খারাপ? আমি কিছু না বলে আরও শক্ত করে জড়িয়ে ধরলাম উনাকে। সাথে সাথে বাড়ল কান্নার বেগ। উনি এবার জোর করেই টেনে হালকা সোজা করে দাঁড় করালেন আমায়। গালে হাত রেখে নরম গলায় বললেন, কি হয়েছে বলো আমায়। কেউ কিছু বলে? উনি এটুকু বলতেই হুট করেই বলে উঠলাম আমি, আই লাভ ইউ। আমার কথাটা কানে যেতেই যেন স্তব্ধ হয়ে গেলেন উনি। অবাক চোখে তাকিয়ে রইলেন আমার মুখে। কিছুক্ষণ অবাক চোখে আমার দিকে তাকিয়ে থেকেই গাড়ির পেছনের দরজাটা খুলে ধপ করে বসে পড়লেন উনি। মাথা নিচু করে, হাত দুটো মুঠো করে মুখের কাছে এনে বসে আছেন চুপচাপ। আমি ততক্ষণে হেঁচকি তুলে চলেছি ক্রমাগত। কোনো ছেলে বউয়ের মুখে আই লাভ ইউ শুনলে এমন থম মেরে বসে থাকতে পারে জানা ছিল না আমার। আমি এবার এগিয়ে গিয়ে উনার কাছাকাছি দাঁড়িয়ে কাপা গলায় বললাম, কি হয়েছে? সাথে সাথেই আমার হাতটা টেনে নিজের কোলে বসিয়ে নিলেন আমায়। হাত পেটে শক্ত করে চেপে ধরে কাঁধে মুখ রেখে বলে উঠলেন, আমাকে পাগল বানানোর পায়তারা করছ? নাকি নিজে পাগল হয়ে গেছ? আমি পাগলামো শুরু করলে আমায় সামলাতে পারবে তো রোদসোনা? উনার গরম নিঃশ্বাস তখন আমার ঘাড়ে পড়ে চলেছে বিক্ষিপ্তভাবে। কেঁপে কেঁপে উঠছি মুহূর্তে। আমায় চুপ থাকতে দেখে আবারও ফিসফিস করে বলে উঠলেন উনি, কি খেয়েছ আজ বলো তো? হাজবেন্ডের প্রতি আজ এত ভালোবাসা। এবার আমার কি হলো কে জানে?
উনার দিকে ঘুরে বসে উনার গলা জড়িয়ে ধরে বলে উঠলাম, আমার হাজবেন্ড যে কিউটতর তার প্রতি ভালোবাসা না এসে উপায় আছে? আমার বরের সবকিছুই একদম আদর আদর। কথাটা বলেই উনার গালে টুপ করেই চুমু দিয়ে বসলাম আমি, যাকে বলে টাইট কিস। আমার কাজে উনি হতবাক, রোবটের মতো বসে আছেন উনি, যেন চারপাশে কি চলছে কিছুই মাথায় ঢুকছে না তার। আমি মুচকি হেসে উনার চুল ঠিক করতে করতে বলে উঠলাম, ডিনার করেছেন? আমার কথায় যেন স্বাভাবিক হলেন উনি, একটা ঢোক গিলে বলে উঠলেন, মনে ছিল না ডিনারের কথা। কাজের চাপে ক্ষুধাও পাইনি তখন, কিন্তু এখন জলজ্যান্ত স্ট্রবেরি আইসক্রিম দেখে প্রচুর ক্ষুধা পাচ্ছে। দুষ্টু হেসে উনার কথায় আমি অবাক হওয়ার চেষ্টা করে বলে উঠলাম, আইসক্রিম? কই, আমার তো চোখে পড়ছে না। তবে এত রাতে আইসক্রিম খেতে হবে না, আমি আপনার জন্য খাবার নিয়ে এসেছি, খাবেন চলুন। কি খাবার এনেছ? রাস্তায় বসে খাবো? অবাক হয়ে, রাস্তায় খাবেন কেন? গাড়িতে বসে খাবেন, আমি খাইয়ে দিব। প্লিজ। মহারানীর আদেশ শিরোধার্য। মুচকি হেসে, গাড়িতে পাশাপাশি দুজন বসে আছি, আমি উনাকে খাওয়াচ্ছি আর উনি সিটে গা এলিয়ে দিয়ে একদৃষ্টিতে আমাকে দেখে চলেছেন, যাকে বলে তৃষ্ণার্ত দৃষ্টি। কিছুক্ষণ ওভাবেই পড়ে থেকে সোজা হয়ে বসলেন উনি, আমার দিকে তাকিয়ে বলে উঠলেন, এত রাতে খাবার গরম করে আনার কি প্রয়োজন ছিল? ভ্রু কুঁচকে, শুধু শুধু কষ্ট করলে, আমি এমনি খেয়ে নিতে পারতাম। খাবার গরম করে এনেছি কে বলল আপনাকে? উনি ভ্রু কুঁচকে তাকাতেই, নিজে রান্না করে এনেছি, একদম ফ্রেশ। কি হহ, অবাক হয়ে, এত রাতে রান্না করতে গিয়েছ কেন তুমি? ঘুম বাদ দিয়ে এসব করার মানে কি? তোমার ঠিকঠাক ঘুম না হলে যে মাথা ব্যথা করে জানো না? রেগে সব সময় বাচ্চামো, কেউ একজন জ্বর শরীরে সারারাত জেগে অফিস করছে আর আমি এটুকু করতেই তার এত রাগ? ডাক্তার যে তাকে ফুল বেড রেস্ট দিয়েছে সে কি তা মানে? তাহলে আমি কেন তার কথা মানতে যাব? হুয়াই। খাবার মাখতে মাখতে এবার উনি কোমরে হাত দিয়ে একটানে নিজের কাছে নিয়ে গেলেন আমায়, ডান হাতে গাল চেপে ধরে বললেন, সে তার জ্বরের মেডিসিন পেতেই এত কিছু করছে মিসেস আবরার শুভ্র। যদি তার মেডিসিনের কিছু হয়, সামান্যও শরীর খারাপ হয়, তাহলে তার চেপে খারাপ কেউ হবে না, বুঝলেন? ভ্রু নাচিয়ে উনি আমার গাল ছেড়ে দিতেই উনার দিকে রাগী দৃষ্টি নিক্ষেপ করে বলে উঠলাম, দি আবরার শুভ্র ওয়াইফকে ধমকি? হে যুবক, তোমার এত বড় সাহস! জানো আমার বর তোমার কি অবস্থা করবে? আমার কোথায় হুহা করে হেসে উঠলেন উনি, কোনোরকম হাসি থামিয়ে বলে উঠলেন, রোদপাখি এমন আর করো না তো, তুমি অসুস্থ হয়ে পড়লে তো আমার সহ্য হবে না সোনা। বোতল থেকে পানি খেয়ে খাওয়া কমপ্লিট, এবার বাসায় গিয়ে ঘুমিয়ে পড়ো। গো। আমি অসহায় দৃষ্টিতে উনার দিকে তাকালাম, উনি ভ্রু কুঁচকে বলে উঠলেন, কি হলো? যাও। না, যাব না। মুখ কাচুমাচু করে, যাবে না মানে? অবাক হয়ে বলছি কি, আপনার তো এখান থেকে বাসায় যেতে প্রায় 1 ঘন্টা লেগে যাবে তাই না? এখন বাজে 2টা 20, তার মানে বাসায় যেতে যেতে বাজবে 3টা 20। এরপর ফ্রেশ হবেন, ঘুমাতে যাবেন, ততক্ষণে সকালই হয়ে যাবে। তার থেকে বরং ভ্রু কুঁচকে আপনি এখানেই গাড়িতে ঘুমিয়ে পড়ুন না, আমি পাশে বসে পাহারা দিব, মাথায় হাত বুলিয়ে দিব। হাসার চেষ্টা করে আমার কথায় শান্ত দৃষ্টিতে আমার চোখের দিকে তাকিয়ে শীতল গলায় বলে উঠলেন, বলা শেষ? নাও গো, প্লিজ প্লিজ প্লিজ। চুপ, একদম চুপ। সব সময় জেদ ভালো লাগে না। আমি যখন বলেছি এখন রুমে গিয়ে ঘুমাবে তো ঘুমাবে, ব্যাস, আর একটা কথাও না। গো, ধমক দিয়ে, প্লিজ না, একটু থাকি। কাদো কাদো মুখে, নো মিন্স নো রোদ। সবসময় বাচ্চাদের মতো বিহেভ করবে না, যাও। গম্ভীর গলায়, না যাব না আমি, এখানেই আপনার সাথে বসে থাকব। যাব না। থাপ্পড় না খেতে চাইলে যাও এখান থেকে, নয়তো সত্যি সত্যি থাপ্পড় দিব একটা। চোখ রাঙিয়ে উনার চোখের দিকে তাকিয়ে অন্তরাত্মা কেঁপে উঠল আমার, চোখ দুটো ভরে উঠল মুহূর্তেই। কোন কথা না বলে চরম রাগ আর অভিমান নিয়ে চুপচাপ গাড়ির দরজা খুলতে গেলেই আমার বাম হাত চেপে ধরলেন উনি, করুণ কণ্ঠে বলে উঠলেন, সরি রোদপাখি, এভাবে বলা ঠিক হয়নি। সরি। হাত ছাড়ুন। শান্ত গলায়, সরি তো বাবা, রাগ করে না, হাতটা ছাড়ুন। ইয়া খোদা, এই বাচ্চাটাকে কিভাবে বোঝাবো আমি? উপরের দিকে তাকিয়ে আমি হাত ছাড়ানোর চেষ্টা করতেই এক ঝটকায় আমাকে সিটের সাথে চেপে ধরলেন উনি। ততক্ষণে খোপা খুলে চুলের অবস্থা বেকাহিল। উনি সাবধানে আমার ঘাড়ের কাছের চুলগুলো সরিয়ে গলায় মুখ ডুবিয়ে ফিসফিসিয়ে বলে উঠলেন,
তোমার আজ কি হয়েছে বলো তো? এমন পাগলামো কেন? তোমাকে দেখলে এমনিই পাগলামো শুরু হয়ে যায় আমার। এবার যদি তুমিও পাগলামো শুরু করো, তাহলে কিভাবে হবে বলো তো? আমি তো তাহলে কন্ট্রোললেস হয়ে পড়ব রোদপাখি। আমার নিজেকে কন্ট্রোল করতে প্রবলেম হচ্ছে। তাই তোমাকে বলছি, প্লিজ চলে যাও, প্লিজজ। আর আমার রোদপাখিটাকে বকা দেওয়ার জন্য এতগুলো সরি। ডানকান ধরে মাথা হেলিয়ে মিষ্টি হেসে সরি। উনার কথায় মুখ ভেঙিয়ে উনাকে ধাক্কা দিয়ে সরিয়ে গাড়ি থেকে নেমে এলাম আমি। কোন দিক না তাকিয়ে সোজা হাঁটা দিলাম গেইটের দিকে। উনি গাড়ি থেকেই চেঁচিয়ে বলে উঠলেন, রোদপাখি, তোমার বাপ আর মামুকে বলে দিও, আবরার শুভ্র তার বউ নিতে আসছে। খুব শীঘ্রই আসছে। চিৎকার করে উনার কথা কানে আসতেই মুচকি হাসলাম আমি। একটু দাঁড়িয়ে উনার দিকে না তাকিয়ে আবারও হাঁটা দিলাম আমি। নিজেকে কেমন পরিপূর্ণ লাগছে আজ। পেছনে থাকা মানুষটি যে ভালোবাসা ঘেরা চোখে আমার দিকে তাকিয়ে আছে, সেও তো এক শান্তি, মহাশান্তি। ক্লাস করে মাত্রই বেরিয়েছি। ক্লাস থেকে বেরিয়েই উকিঝুঁকি শুরু। না, আজ শুভ্রকে নয়, শিশির স্যারকে খুঁজ চলছে চারপাশে। চিত্রা যে উনাকে লাজুক লাজুক গলায় বলবে, ওগো তুমি কেমন আছো? স্যারের কি রিয়েকশন হবে? ভাবতেই তো হাসিতে লুটোপুটি খেতে ইচ্ছে করছে আমার। কথাগুলো ভেবে নিজের মনে হালকা হেসে চিত্রাকে নিয়ে পার্কিং এর দিকে যেতেই দেখি সামনে দাঁড়ানো ছেলে মেয়েরা উঠে দাঁড়ালো। মাঝ আড্ডা এভাবে উঠে দাঁড়াতে দেখে অবাক হলাম দুজনেই। সাথে সাথেই তাদের মধ্যে থেকে কয়েকজন বলে উঠল, গুড নুন স্যার, গুড নুন। ভালো আছো তোমরা? জি স্যার। কথাটা বলেই সবকটা একরকম দৌড়ে চলে গেল সেখান থেকে। আমি আর চিত্রা মাথা ঘুরিয়ে তাকাতেই শোকড। শুভ্র। চিত্রা আমার দিকে তাকিয়ে দাঁত কেলাতেই চোখ রাঙিয়ে তাকালাম। ব্যাগটা শক্ত করে ধরে, অন্য হাতে চিত্রার হাতটা ধরে উনাকে, গুড নুন স্যার, বলেই পাশ কাটিয়ে যেতে নিলাম। কিন্তু ওই যে ভাগ্য, পেছনে থেকে আমার হাতটা টেনে ধরে চিত্রার দিকে তাকিয়ে বলে উঠলেন, শালি সাহেবা, আপনার জামাই আপনাকে খুঁজে ওইদিকে। যান যান। চিত্রা উনার দিকে অবাক চোখে তাকাতেই চোখ টিপে হেসে উঠলেন উনি। সাথে সাথে চিত্রাও হেসে উঠে উল্টো রাস্তায় হাঁটা দিল। আমি যে এত ডাকলাম কানেই নিল না। সেলফিস বান্ধবী। এবার উনি আমার দিকে তাকালেন। দুষ্টু হাসি দিয়ে ভ্রু নাচিয়ে বলে উঠলেন, পালাও কেন? কাল ছাড়তে চাইছিলে না, আজ ধরতে দিচ্ছ না। কাহিনী কি? ক্যান্টিনে চলো, খাবো, ক্ষুধা লাগছে। তো যান, গিয়ে খান। আমায় টানেন কেন? আমায় খাবেন নাকি? রাগী গলায়, ইশস, দহন বাড়িয়েও না রোদপাখি। পারলে তো প্রথম দিনই খেয়ে ফেলতাম। চোখ টিপে, ছি, সব ছেলে লুচু। আপনার মতো ভুলাভালা চেহারার ছেলেরা আরও বেশি লুচু। শিশির স্যারের মতো একটা ছেলে, যাকে দেখলে মনে হয় ভদ্রতার গোডাউন একখান। আর উনি কি করলেন? দেখতে গিয়েই চিত্রাকে চুমু দিয়ে দিলেন। ছি ছি। আর আপনার কথা তো বাদই দিলাম, আপনি তার থেকে কয়েক গুণ এগিয়ে। ক্লাসরুমে গলায় কামড়োটা যে আপনি দিয়েছিলেন তা খুব ভালো করে জানি আমি। হুহো। আমার কথায় হেসে উঠলেন উনি। মাথা চুলকে বলে উঠলেন, আমি তখন কন্ট্রোললেস হয়ে পড়েছিলাম। আর তাছাড়া সব ছেলেরা তার বউয়ের চোখে লুচুই হয়। শিশির স্যার জানে সে চিত্রাকেই বিয়ে করবে, তাই অমন বিহেভ করেছে। আর আমিও জানতাম দুনিয়া উল্টে গেলেও আমি এই অ্যাটম বোমকেই বিয়ে করব। তাই আমিও অমন বিহেভ করেছি। তবে রোদপাখি, আমার কিন্তু তোমার সাথে লুচুগিরি করতেই বেশি ভালো লাগে। এখনও করতে ইচ্ছে করছে, করব। দুষ্টু হেসে, ছি, ছাড়ুন আমায়। নো ছাড়াছাড়ি। চলো খাবো, আই মিন লাঞ্চ করব। মুচকি হেসে, আমি যাব না, খাবও না। ছাড়ুন আমায়। তাহলে তোলে নিয়ে যাব। হোয়াটেভার, ছাড়ুন। আমার কথা শেষ হতেই কোলে তুলে নিলেন আমায়। ঘটনার আকস্মিকতায় চোখ বেরিয়ে আসার উপক্রম আমার। ঢোক গিলে আশেপাশে তাকিয়ে দেখলাম, একটু দূরে রাতুল ভাইয়া আর কয়েকটা ছেলে দাঁড়িয়ে আছে। আশেপাশে আর কেউ নেই বললেই চলে। বুঝতে আর বাকি রইল না, মহারাজ সব ঠিকঠাক করেই এসেছেন। আমি রাগী গলায় বলে উঠলাম, নামান, নামান বলছি। না আগে বলো লাঞ্চে যাবে। আচ্ছা যাব নামান। দাঁতে দাঁত চেপে ক্যাফিটেরিয়াতে বসে আছি। একগাদা খাবার অর্ডার দিয়েছেন উনি। এখন যে খাবার নামক অত্যাচার চলবে তা বেশ বুঝতে পারছি আমি। উনি আমাকে চোখ রাঙিয়ে খেতে বলবেন ঠিক তখনই পাশ থেকে কেউ বলে উঠল, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো? জি ভাইয়া। ভাইয়া, আমি আপনাকে স্যার ডাকব না ভাইয়া? যা ইচ্ছে। জোরপূর্বক হেসে, আরে রোদ কেমন আছো? লাঞ্চ করছিলে?
আমি জয়েন করতে পারি? ইয়া শ্রেয়া, প্লিজ। শ্রেয়া বসতেই আর চোখে শুভ্র দিকে তাকালাম আমি। উনি ভ্রু কুঁচকে তাকিয়ে আছেন। বিষয়টা যে তার মোটেও ভালো লাগছে না, তা বেশ বুঝতে পারছি আমি। শ্রেয়া হয়তো উনার মনের ভাবটা বুঝতে পারলেন না, তাই হাসিমুখে বলে উঠল, ইউ আর সো লাকি রোদ। শুভ্র ভাইয়ার মতো ভাই পাওয়া অনেক ভাগ্যের ব্যাপার। বোনের কত খেয়াল রাখেন উনি। জাস্ট স্পিচলেস। শ্রেয়ার কথায় প্রচুর হাসি পাচ্ছে আমার। আগুনে ঘি ঢালার কাজটা বেশ ভালোভাবেই করেছে সে। শুভ্র ভ্রু কুঁচকে বলে উঠলেন, তোমাকে কে বলল আমি ওর ভাই? কেন রোদি তো সেদিন বলল আপনি ওর কাজিন, খুব স্নেহ করেন ওকে। মুচকি হেসে এবার আগুন মাখা দৃষ্টিতে আমার দিকে তাকালো শুভ্র, যেন এখনই গিলে খাবে সে। আমি একটা ঢোক গিলে উনার দিকে তাকালাম। চোখে রাগের আগুন জ্বালিয়ে শান্ত দৃষ্টিতে আমার দিকেই তাকিয়ে আছেন উনি। কি ভয়ানক সে চাহনি। সামনে রাখা পানির গ্লাস থেকে এক ঢোক পানি খেয়ে নিয়ে কিছু একটা বলবো, ঠিক তখনই পাশ থেকে বলে উঠল শ্রেয়া, রোদ তুমি না খুব কিউট একটা মেয়ে। তুমি ননদ হিসেবে কিন্তু অসাম হবে। শুভ্র ভাইয়ার বউ কিন্তু খুব লাকি হতে চলেছে, তোমার মতো ননদ পাবে বলে কথা। মুচকি হেসে শ্রেয়ার কথায় বিষম খেলাম আমি। কাশতে কাশতেই উনার দিকে ফিরে তাকালাম। উনি চোখ মুখ শক্ত করে চুপচাপ বসে আছেন। উনার চাহনি দেখেই ভেতরটা কেঁপে উঠল আমার। আজ যে কি হবে আমার কে জানে। নিজের বউকেই তার বউয়ের ননদ বানিয়ে দিয়েছে, রাগ তো হবার কথায়। আমি টেনশনে টেবিলে রাখা চাটনির বাটিটা নিয়ে ক্রমাগত চাটনি খেতে লাগলাম। কি বলবো কিছুই তো মাথায় আসছে না আমার। হুট করে কি বলে দিব আমি শুভ্র বউ? মাথায় যখন এত এত প্রশ্নের ছড়াছড়ি, ঠিক তখনই ভাবনার চাদরকে ছিন্ন করে আবারও বলে উঠল শ্রেয়া, রোদ তুমি কিছু মনে না করলে আমি কি শুভ্র ভাইয়ার সাথে একা কথা বলতে পারি? অ্যাকচুয়ালি খুবই পার্সোনাল কিছু কথা, প্লিজ। শ্রেয়ার কথায় ভ্রু কুঁচকে তাকালাম আমি। আমার বরের সাথে তার কিসের পার্সোনাল কথা? প্রপোজ টপোজ করবে নাকি? করতেও পারে, এজন্যই সুন্দর ছেলে বিয়ে করতে চাইনি আমি। কিন্তু ওই কপাল, আমার জামাইকে প্রপোজ করতে আমার কাছেই পারমিশন চাচ্ছে ও। ভাবা যায়, আমার জায়গায় শুভ্র থাকলে নিশ্চয় এতক্ষণে ধুয়ে দিত ওকে। আর আমি জড়বস্তুর মতো বসে আছি। ডাফার। কথাগুলো ভেবে করা কিছু বলার জন্য মুখ খুলতেই পাশ থেকে গম্ভীর স্বরে বলে উঠলেন শুভ্র, না, ও কোথাও যাবে না। তোমার কিছু বলার থাকলে ওর সামনেই বলো শ্রেয়া। আমার লাইফে রোদের চেয়ে পার্সোনাল কিছু নেই। রোদ ব্যতীত অন্য কোনো মেয়ের সাথে আমার প্রফেশনাল কথা থাকতে পারে, কিন্তু পার্সোনাল কখনোই নয়। তাছাড়া এখন 2টোর বেশি বাজে, এখনও কিছু খাইনি ও। একটু পর আমার ক্লাস, সো ওকে এখনই খাওয়াতে হবে। তুমি প্লিজ যা বলার এখানেই বলো, নয়তো বলার দরকার নেই। আমি ততক্ষণে শুভ্র চাটনির বাটিটিও সাবার করে চলেছি। চামিচ দিয়ে চাটনিগুলো নাড়তে নাড়তে শ্রেয়ার দিকে আর চোখে তাকালাম আমি। বেচারি যে অস্বস্তির চূড়ান্তে তা আর বুঝতে বাকি রইল না আমার। কিছুক্ষণ চুপচাপ বসে থেকে মুখ কাচুমাচু করে কিছু বলতে গিয়েও আমার দিকে তাকিয়ে থেমে গেল শ্রেয়া। কপাল হালকা কুঁচকে অবাক চোখে বলে উঠল সে, তুমি ঠিক আছো রোদ? এত চাটনি খাচ্ছ কেন? ক্যান্টিনের চাটনি যে টক, সেটা তুমি এমনি কি করে খাচ্ছ? শরীর খারাপ করবে তো। শ্রেয়ার কথায় নিজের হাতের দিকে তাকালাম আমি। সত্যি তো, আজ নির্ঘাত পেট ব্যথা হবে আমার। চাটনির বাটিটা আস্তে করে টেবিলে রাখলাম। জোর করে একটা হাসি দিয়ে উত্তরটা দিব ঠিক তখনই পাশ থেকে শান্ত কণ্ঠে বলে উঠল শুভ্র, সমস্যা নেই শ্রেয়া, প্রেগনেন্সিতে এসব চলে। প্রেগনেন্সি শব্দটা শুনেই আমি আর শ্রেয়া চোখ বড় বড় করে উনার দিকে তাকালাম। শ্রেয়া বিস্মিত কণ্ঠে বলে উঠল, প্রেগনেন্সি মানে? রোদ তুমি প্রেগনেন্ট? তোমার বিয়ে হয়েছে? কিন্তু কবে? আমরা তো কেউ জানি না। আমি কি বলবো কিছুই বুঝতে পারছি। শুভ্র যে এমন একটা কথা কেন বলল কে জানে। আমার অস্বস্তিকে আরেকটু বাড়িয়ে দিতেই আবারও বলে উঠল শুভ্র, অ্যাকচুয়ালি হুট করে বিয়ে হয়েছে তো তাই জানো না। ওর হাজবেন্ড একটু বেশিই ডেসপারেট কিনা। ওকে জোর করে তুলে নিয়ে বিয়ে করে ফেলেছে। জড়ো করে তুলে নিয়ে বিয়ে করে ফেলল? কি ডেঞ্জারাস। অবাক হয়ে আপনারা কিছু করলেন না? আমার দিকে ফিরে, কি করে তোমার হাজবেন্ড? কোনো গুন্ডা টুন্ডা নয় তো? ওর হাজবেন্ড এই ভার্সিটিরই টিচার শ্রেয়া। তবে গুন্ডামও একটু আধটু করে, তবে আগের তুলনায় কম। বিয়ে করেছে তো, বাচ্চা বউ সামলাতেই সময় যায়। এসব গুন্ডামো করার সময় কই বলো? মুচকি হেসে কি অবাক হয়ে, রোদের বর আমাদের ভার্সিটির টিচার? ভার্সিটির টিচার হয়ে তুলে নিয়ে বিয়ে করে ফেলল? কি অদ্ভুত। কি আর করবে বলো,
ভালোবাসা মানেই পাগলামো তাকি আর এসব টিচার ডাক্তার দেখে কমে যায়। তাছাড়া যখন তুলে নিয়ে গেছে তখন ওর হাজবেন্ড এই ভার্সিটির স্টুডেন্ট ছিল, রিসেন্টলি টিচার হয়েছে। এই তো 20 থেকে 25 দিন হবে। 20 থেকে 25 দিন, এই কয়েকদিনে তো শুধু চোখ বড় বড় করে আপনি আপনিই ওর হাজবেন্ড? শুভ্র হাসল, একটু নড়ে চড়ে বসে খাবারটা আমার দিকে ঠেলে দিয়ে খেতে ইশারা করেই বলে উঠলেন, আমিই ওর হাজবেন্ড। তো শ্রেয়া, কি খাবে বলো? রোদের পক্ষ থেকে তোমায় খাওয়ানোর দায়িত্ব আজ আমার। শ্রেয়া কিছু না বলে ফ্যালফ্যাল করে কিছুক্ষণ তাকিয়ে রইল উনার মুখে, তারপর চুপচাপ উঠেই ক্যাফিটেরিয়া থেকে বেরিয়ে গেল সে। শুভ্র ব্যাপারটা সম্পূর্ণ ইগনোর করে আমার খাওয়া নিয়ে পড়ে গেল। আমিও চুপচাপ উনার মুখের দিকে তাকিয়ে আছি। একটা মেয়ের মন কি সুন্দর ভেঙে খানখান করে দিলেন উনি। শ্রেয়ার নজরে দেখলে উনি বড্ড নির্দয়, আর আমার নজরে দেখলে পুরো আস্ত এক ভালোবাসা, যে ভালোবাসার চাদরে আমাকে মুড়িয়ে দিচ্ছেন ক্রমাগত। আমার ভাবনার পথেই টেবিলের নিচে 2 পা দিয়ে আমার পা দুটো শক্ত করে চেপে ধরে বলে উঠলেন উনি, আমি তোমার ভাই, তো আমাদের বাচ্চাকে কি মামু ডাকা শিখাবে? ডাফার রাগী চোখে, আমি যখন বলেছিলাম তখন তো ভাইই ছিলেন। ভয়ে ভয়ে, আমি কখনোই তোমার ভাই ছিলাম না। তুমিই এক ডাফার ছিলে যে প্রতি সেন্টেন্সে 2 বার করে ভাইয়া ডাকতে। ইচ্ছে তো করত ধরে আছাড় দিই। আমি কি তোমাকে বলেছি কখনো যে আমায় ভাইয়া ডাকো? মাথামোটা কোথাকার, আর কখনো এমন ব্লান্ডার করলে? আজ ক্যান্টিনে আছো বলে বেঁচে গেলে, এবার নাও খাও। আমার খাবারগুলোও তুমি ফিনিশ করবে, এটাই তোমার শাস্তি। নাও স্টার্ট ডার্লিং। এতগুলো করুণ চোখে আমার কথায় উনি মুচকি হাসলেন, যার অর্থ, নাও ইউ আর গন বেবি। রাত কটা বাজে জানি না, পরম শান্তিতে ঘুমের রাজ্যে সাঁতার কাটছিলাম আমি। কিন্তু সেই শান্তিটাকে ভেঙেচুরে ফোনটা ভেজে উঠল তীব্র আওয়াজে। বিরক্তি নিয়ে ফোনটা কানে নিতেই ওপাশ থেকে ক্লান্ত কণ্ঠে বলে উঠলেন শুভ্র, রোদপাখি, ঘুমোচ্ছ? একটু বারান্দায় আসবে প্লিজ? কপকেন, ঘুমু ঘুমু কণ্ঠে, তোমায় একটু দেখব, একটু আসো। আমি নিচেই দাঁড়িয়ে আছি, একটু আসবে? আমি ঘুমের ঘুরেই আধবোজা চোখে বারান্দায় গিয়ে দাঁড়ালাম। ঘুমগুলো যেন চোখ চেপে ধরেছে আমার। কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থেকেই বলে উঠলাম, এবার যাই, ঘুমাবো। বেশি ঘুম পাচ্ছে? আর একটু থাকবে? তোমাকে দেখে আজ চোখটা যেন জোড়াচ্ছেই না আমার। কেন যেন মনে হচ্ছে আর হয়তো দেখতে পাবো না তোমায়। কি সব বলছেন আপনি? এমন কথা কেন বলছেন? কিছু না, যাও ঘুমিয়ে পড়ো। কথাটা বলেই কোনোরকম বিছানায় গিয়ে আবারও ঘুমের রাজ্যে ডুবে গেলাম আমি। ঘুমের মাঝেই যেন শুনতে পেলাম কানের কাছে কেউ একজন বলে চলেছে, ভালোবাসি রোদপাখি, অনেক বেশি ভালোবাসি। সকালবেলা ঘুম ভাঙতেই দেখি চিত্রা মুখ ফুলিয়ে বসে আছে বিছানায়। আমি মুচকি হেসে ওর দিকে তাকালাম। মাথার মধ্যে যেন ভালোবাসি কথাটা ঘোরপাক খাচ্ছে। আচ্ছা, কাল রাতে উনি সত্যি এসেছিলেন নাকি আমার স্বপ্ন ছিল? কথাটা ভেবেই ফোন চেক করলাম ঝটপট। না, সত্যিই এসেছিলেন উনি। ফোনটা পাশে রেখে ওর দিকে তাকিয়ে বলে উঠলাম আমি, কি রে, এত সকাল সকাল আমার বাসায়? কাহিনী কি? কি ব্যাপার? মুখ ফুলিয়ে রেখেছিস কেন? হয়েছে কি? তুই এই মুহূর্তে আমার বাসা থেকে বের হ। চুপ করে বসে থাকার হলে রাস্তায় গিয়ে চুপ করে বসে থাক, আমার সামনে নয়। তুই কি বলবি নাকি চর খাবি কোনটা? রোদ কাদো কাদো গলায়, একদম ন্যাকামো করবি না। কি হয়েছে বল? ওই স্যার আবারও কি? ভ্রু কুচকে আবারও চুমু দিয়েছে আমায়, কান্না কান্না গলায়। চিত্রার কথায় আমি অবাক হলেও স্বাভাবিক কণ্ঠে বলে উঠলাম, আমার কথাটা ওর ঠিক পছন্দ হলো না বলেই মনে হলো। করুণ চোখে আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকেই মরাকান্না জুড়ে দিল। আমি বিছানায় পা ঝুলিয়ে ওর কান্না মাখা মুখের দিকে তাকিয়ে আছি আর ভাবছি, শিশির স্যার থাকলে হয়তো এই কান্নামাখা মুখ দেখে সেই ভুলটা আবারও করতে হয়তো বাধ্য হতো। পুরো ভার্সিটি চষেও শুভ্রকে খুঁজে পেলাম না আমি। রাতুল ভাই বা সাকিব ভাইও বলতে পারছেন না কোথায় আছেন উনি। একটা জলজ্যান্ত মানুষ এভাবে হাওয়া হয়ে যায় কিভাবে শুনি? বিরক্ত হয়ে আবারও ফোনটা কানে নিলাম আমি। গলা শুকিয়ে আসছে আমার, হার্টও বিট করছে হাজার গতিতে। এবারও কি ফোনটা বন্ধ পাবো উনার? কিন্তু না, এবার আর নিরাশ হতে হলো না আমায়। ফোনটা রিং হলো এবং ওপাশ থেকে শান্ত আর গম্ভীর কণ্ঠে বলে উঠলেন শুভ্র, বিজি আছি রোদপাখি, পরে কথা বলছি। বিজি মানে? যত ব্যস্ততায় থাকুক না কেন, আগে এটা বলুন, আপনি কোথায় আছেন?
আমি আপনাকে কত খুঁজেছি জানেন? আমি চিটাগং আছি, প্রজেক্টের কাজে এসেছি, জানি না কবে ফিরব, 2 থেকে 3 দিন লেগে যেতে পারে। এবার ফোনটা রাখো, মিটিং রুমে আমি। কথাটা বলেই ফোনটা কেটে দিলেন উনি। সাথে সাথেই মনটা খারাপ হয়ে গেল আমার। উনার জন্য এত কষ্ট হচ্ছে যেন 1000 বছর দেখি না উনাকে। কতদিন উনার নেশা ভরা চাহনি দেখি না আমি। ইসস, এত কষ্ট কেন হচ্ছে আমার? কথাটাগুলো ভাবতেই গালের উপর 2 ফোঁটা জলের অস্তিত্ব খুঁজে পেলাম আমি। জানালার গ্রিলে মাথা ঠেকিয়ে চুপচাপ দাঁড়িয়ে আছি আমি। আকাশে মস্ত এক চাঁদ উঠেছে। এই বিশাল চাঁদটাকে বারবার ঢেকে দিচ্ছে এক টুকরো মেঘ। তাদের দেখে মনে হচ্ছে চাঁদের সাথে তারা এক অদ্ভুত লুকোচুরি খেলায় মত্ত হয়েছে। যেমন খেলায় মত্ত হয়েছে শুভ্র। আজ 2 দিন হতে চলল উনি চট্টগ্রামে আছেন। প্রতিদিন 3 বার ফোন করেন আমায়। সকাল, দুপুর, রাত। এই বিষয়ে এক ফোঁটা অনিয়ম নেই তার। প্রতিবার ফোন দিয়ে গম্ভীর স্বরে বলবেন, রোদো পাখি খাওয়ার সময় হয়ে গেছে, খেয়ে নাও প্লিজ, একদম অনিয়ম করবে না, সাবধানে থেকো, রাখছি, ব্যাস এটুকু বলেই প্রতিবার ফোন কাটেন উনি। আমার কিছু বলার সুযোগই নেই। আমার যে বুক ফেটে কান্না পাচ্ছে। উনাকে দেখার জন্য দম বন্ধ হয়ে আসছে, তা শোনার সময় আছে নাকি তার? একদমই নেই। কত ব্যস্ত মানুষ সে। বউয়ের পিছে পড়ে থাকলে কি চলবে তার? কথাগুলো ভেবে একটা দীর্ঘশ্বাস ফেলতেই দরজার বাইরে থেকে চেঁচিয়ে ডেকে উঠল মা। রোদ, এই রোদ, দরজা খোলে, খেতে আয়। খাবারে মাছি বসছে তো, কখন থেকে ডাকছি, আর পারি না বাপু। এই ধিঙ্গি মেয়ে হয়েছে তবু পিছে দৌড়ে খাওয়াতে হয়। কি রে এলিনা, মা তুমি যাবে প্লিজ? যাও এখান থেকে, খাবো না আমি। বিরক্ত হয়ে, খাবি না? কেন খাবি না কেন? খাওয়ার সাথে কিসের শত্রুতা তোর? চুপচাপ এসে খেয়ে যা বলছি। প্লিজ মা যাও তো, খবরদার বিরক্ত করবে না আমায়। কি পেয়েছ টাকি তোমরা? যা বলবে তাই মানতে হবে? খেতে বললে খেতে হবে, উঠতে বললে উঠতে হবে। এমনটা কেন? আমার একটা জীবন আছে মা। আমি কোনো রোবট নয়। প্লিজ যাও মা। চিৎকার করে। ওপাশ থেকে মার বকাঝকা শোনা যাচ্ছে। ঘুমানোর আগ পর্যন্ত যে এই টেপ রেকর্ডার চলতেই থাকবে তা বেশ বুঝতে পারছি আমি। তাই সেদিকে কান না দিয়ে ঘোলাটে চোখে দেয়ালে ঠেস দিয়ে ফ্লোরে বসে পড়লাম আমি। চোখ দুটো বন্ধ করতেই গালে 2 ফোঁটা বড় বড় অশ্রুর অস্তিত্ব খুঁজে পেলাম। মনের সাথে সাথে চোখ দুটোও জ্বালা করছে খুব। একগুচ্ছ জমানো আবদার নিয়ে হাঁটুতে মুখ গুজে বসে আছি। ইচ্ছে হচ্ছে শুভ্রকে জড়িয়ে ধরে একদম বুকের মাঝে গুটিসুটি হয়ে পড়ে থাকি। জানালা দিয়ে হালকা শীতল বাতাস বয়ে চলেছে, যার ধাক্কায় পর্দার সাথে সাথে আমার শরীরের লোমগুলোও কেঁপে উঠছে বারংবার। এই বাতাসটাকেও অসহনীয় লাগছে আজ। বাতাসের তালে যখন উঠছে আমার চুল, ঠিক তখনই হাতে থাকা মোবাইলটাও কেঁপে উঠল মৃদুভাবে। আমি একদৃষ্টে সেদিকেই তাকিয়ে আছি। স্ক্রিনে সাদা বিলাই নামটা ভাসছে নিঃসংকোচের, সাথে ভাসছে নীল পাঞ্জাবি গায়ে জড়ানো তার হাসি মুখ। কি সুন্দর নিঃশব্দে হাসছেন উনি। সামনের দাঁতগুলো যেন ঝলমল করছে। ডান পাশে একটা তোত্তারাবাঁকা দাঁত আর বামগালে পরাটোল। ছবিটি দেখেই বুকের পাশটায় চিনচিনে এক ব্যথা খেলে গেল। কিছুক্ষণ নিঃশব্দে সেদিকে তাকিয়ে থেকেই ধীর হাতে ফোনটা তুলে নিলাম আমি। ওপাশ থেকে রো বলার সাথে সাথেই চাপা চিৎকার করে বলে উঠলাম আমি। খাবো না আমি। শুনেছেন আপনি? খাবো না। আপনার যদি ইচ্ছে হয় তো আপনি খান। চাইলে খাবারের মাঝে ডুবে থাকুন, বাট আমাকে খেতে বলবেন না। রোদ, তুমি কি রেগে আছো? শান্ত কণ্ঠে। না একদম না। রেগে থাকবো কেন? আমি তো খুবই আনন্দিত। আপনি জানেন, আমি রীতিমতো আনন্দে নাচানাচি করছি। আপনি ফোন রাখার পর লাউড মিউজিকে লুঙ্গি ডান্স দিব। হেভ ইউ এনি প্রবলেম? আমার কথায় কিছুক্ষণ চুপ করে থেকেই হালকা কণ্ঠে বলে উঠলেন উনি। আমার রোদো পাখিটার কি হয়েছে? সে কি বলবে আমায়? তার কি আমার উপর রাগ হচ্ছে? সে কতদিন পর উনার মুখে এমন কথা শুনে শরীরটা কেঁপে উঠল আমার। কান্নারা অবাধ্য হয়ে নেমে গেল গাল বেয়ে। গলার কথাগুলোও জড়িয়ে আসছে বারবার। যেন এই তো এখনই শ্বাসবন্ধ হয়ে মরে যাব আমি। তবু তাকে মাঝপথে থামিয়ে দিয়ে অনেক কষ্টে ভাঙা ভাঙা গলায় বলে উঠলাম আমি। খবরদার আমায় রোদো পাখি ডাকবেন না। আমি কারো রোদো পাখি নই। আর আমাকে কল করবেন না। আমাকে খাবার কথাও জিজ্ঞেস করবেন না। আমার বাড়ির সামনে এসে দাঁড়াবেনও না। তারপর মুচকি হেসে তারপর আমায় একদম জড়িয়ে ধরবেন না। টাচও করবেন না আমায়। হুট করে আমার শাড়ির আঁচলে টানো দিবেন না। তোমাকে মন ভরে দেখতে তো পারবো?
সেটাই বা কম কিসে? না, কিচ্ছু পারবেন না, কিচ্ছু না। কথাটা বলেই কান্নায় ভেঙে পড়লাম আমি। এক অযাচিত কান্না, না চাইতেও যে কান্নাটা বুক ফেটে বেরিয়ে আসে, যে সেই আকস্মিক কান্না। ওপাশ থেকে চুপচাপ আমার কান্নার শব্দ শুনে চলেছেন উনি। কিছুক্ষণ নীরব থেকে বলে উঠলেন উনি, আমি আসছি রদু। উনার এই কথা কানে যেতেই কান্নার গতি যেন দ্বিগুণ হয়ে গেল আমার। উনি ব্যস্ত হয়ে বলে উঠলেন, এই দেখো বউকে আমি এত ভালো খবর একটা দিলাম, কই সে খুশিতে নাচবে তা না, মরা কান্না জুড়ে দিয়েছে। আমি আসছি বলে কাঁদছ? তাহলে কি আর আসব না? এখানেই থেকে যাব? থাকুন, ওখানেই থাকুন। খবরদার আমার শহরে আসবেন না আপনি। একদম না। বললেই হলো, তোমার শহরেই তো আমার বসবাস সুন্দরী। ওই শহরটাতেই রেখে এসেছি আমার প্রাণভোমরা। তাকে ছেড়ে কি আমার চলে বলো? মরে যাব তো। উনার কথায় চুপ হয়ে গেলাম আমি। কিছুক্ষণ পরপর শুধু হেঁচকির শব্দই উঠে আসছে কানে। উনি বেশ মনোযোগ দিয়ে শব্দগুলো শুনছেন। কয়েক সেকেন্ড পর গম্ভীর গলায় বলে উঠলেন, তুমি খেয়ে ঘুমিয়ে পড়ো। সকাল 6টার আগে আমি তোমার সামনে থাকব। ট্রেন রাত 2টায়, কিন্তু আমি এখনই বেরিয়ে যাচ্ছি। নিজেই ড্রাইভ করে চলে আসব। কতক্ষণ আর লাগবে বলো? ততক্ষণ কি আমার বউটা একটু ঘুমিয়ে নিবে? প্লিজ। উনার কথায় হেসে দিলাম আমি। নাক টেনে বললাম, থাক, ড্রাইভ করে আসতে হবে না। ট্রেনেই আসুন। চট্টগ্রাম টু ঢাকা কতখানি পথ? এত রাতে ড্রাইভ করা খুব রিস্ক। আপনি প্লিজ ট্রেন দিয়েই আসুন। সরি সুন্দরী। সুন্দরী বউয়ের কান্নামাখা কিউট কণ্ঠ শুনে আবরার শুভ্রের পক্ষে ট্রেনের জন্য অপেক্ষা করা সম্ভব নয়। আপনি এত বেশি বুঝেন কেন অলওয়েজ? সারাদিন কাজ করার পর টায়ার্ড শরীরে ড্রাইভ করবেন? পাগল হয়েছেন আপনি? খবরদার এমন কিছু করবেন নয়তো। আমার কথা মাঝপথে থামিয়ে দিয়ে দুষ্টুমি মাখা কণ্ঠে বলে উঠলেন উনি, তুমি এই কথাগুলো আমার সামনে বসে বলবে প্লিজ? তোমার কণ্ঠটা একদম বউ বউ লাগছে গো। এতদিনে মনে হচ্ছে আমি বিয়ে করেছি। এখন তো 1 সেকেন্ডও দেরি করা যাবে না। আই এম কামিং সুন্দরী, রেডি থাকো। কথাটা বলেই ফোনটা কেটে দিলেন উনি। কিছুক্ষণ ফোনের দিকে তাকিয়ে থেকে আবারও ডায়াল করতেই ফোন কেটে মেসেজ পাঠালেন উনি, ড্রাইভ করছি রোদো পাখি। কল দিও না, গিয়ে কথা হবে। এখন খেয়ে শুয়ে পড়ো প্লিজ। আমি একটা দীর্ঘশ্বাস ফেলে চিন্তামাখা মুখে উঠে গিয়ে বিছানায় গা এলিয়ে দিলাম। এই চিন্তিত মনে গলা দিয়ে খাবার নামাটা ইম্পসিবল। কে জানে এত রাতে কিভাবে ফিরবেন উনি? সত্যিই আজকেই প্রথম নিজেকে কারো স্ত্রী বলে মনে হচ্ছে। স্বামীর জন্য দুশ্চিন্তা কাকে বলে তা আমার অস্তিত্বে মিশে যাচ্ছে। প্রতিটি হৃৎস্পন্দনের সাথে তার জন্য দোয়া করছে এ মন। সে ভালো থাকুক, সুস্থ থাকুক। ঘুমের মাঝেই মুখে কিছুর ছোঁয়া লাগায় লাফিয়ে উঠলাম আমি। নিশ্চয় শুভ্র চলে এসেছে, কিন্তু চারপাশে তাকিয়েও কাউকে দেখতে পেলাম না আমি। জানালার পর্দাটা বারবার আছড়ে পড়ছে গায়ে। বুঝতে পারলাম শুভ্র নয়। জানালার পর্দা ছিল ওটা। ঘড়ির দিকে তাকিয়ে দেখি 9:20 প্রায়। এত বেলা হয়ে গেছে। রাতে জানালাটা খোলা রেখেই ঘুমিয়ে পড়েছিলাম আমি। জানালা গলিয়ে বাইরে তাকিয়ে দেখে বাইরেটা অন্ধকার। আকাশটা ঘন মেঘে ডাকা। হয়তো ঝড় হবে, ভীষণ ঝড়। হঠাৎ শুভ্র কথা মনে পড়ায় ফোনটা হাতে নিয়ে চেক করলাম ফোন বা মেসেজ কিছু আছে কিনা। কিন্তু একই সব ফাঁকা। কিন্তু এতক্ষণে তো উনার পৌঁছে যাওয়ার কথা, তবে কি উনি এসেই ঘুম দিয়েছেন? ফোনটা হাতে নিয়ে কি মনে করে ডায়াল করেই ফেললাম। দুবার কেটে গিয়ে 3বারের সময় রিসিভ হলো। রিসিভ হওয়ার সাথে সাথেই বলতে শুরু করলাম আমি, হ্যালো, কোথায় আপনি? ঘুমুচ্ছেন? কখন ফিরেছেন? আমায় ফোন দেননি কেন? আপনি কি আজ ভার্সিটি আসবেন? আমার প্রশ্নের বহর থামলে আমাকে অবাক করে দিয়ে ওপাশ থেকে মোটা স্বরে কথা বলে উঠলেন এক ভদ্রলোক। সরি ম্যাম, আমি আবরার শুভ্র নই। আমি ডক্টর রাহিম আলম। উনার ফোন আপনার কাছে কেন? অবাক হয়ে, অ্যাকচুয়ালি উনি এখন ফোন ধরার পজিশনে নেই তা। উনার সম্পূর্ণ কথা শেষ না হতেই বলে উঠলাম আমি, কোন হসপিটাল? কথাটা শুনেই হাত থেকে ফোনটা খসে পড়ল আমার। মাথাটা কেমন ভো ভো করছে আমার। চিন্তা শক্তি যেন লোপ পাচ্ছে ক্রমাগত। ব্রেনটা যেন ক্রমাগত ঘুম পাড়িয়ে দিতে চাচ্ছে আমায়। কিন্তু আমায় তো যেতে হবে। শুভ্র কাছে যেতে হবে, যেতেই হবে। কথাটা ভেবেই বালিশের পাশে রাখা ওড়নাটা গায়ে জড়িয়ে দৌড়ে বেরিয়ে গেলাম রুম থেকে। ডাইনিংয়ে বসে থাকা বাবা মা, ভাইয়া সবাই যে অবাক চোখে দেখছে বেশ বুঝতে পারছি। কিন্তু আমায় তো থামলে চলবে না। যত তাড়াতাড়ি সম্ভব পৌঁছুতে হবে আমায়। তাকে যে আমার চাই, খুব বেশি চাই।
গেট থেকে দৌড়ে বেরিয়েই রাস্তায় এসে দাঁড়ালাম। আশেপাশে রিকশার টিকিটারও দেখা মিলল না আমার। বাসা থেকে সিটি হসপিটাল প্রায় 1 ঘন্টার পথ। সেখানে হেঁটে যাওয়া মানেই ডাবল টাইম। তবুও কি ভেবে দৌড়াতে লাগলাম আমি। বুকে দামদুম শব্দ করছে ক্রমাগত। নিঃশ্বাসটা এই বুঝি আটকে যাবে আমার। কতক্ষণ দৌড়েছি জানি না, হয়তো 15 মিনিট হবে। প্রায় 15 মিনিট পর একটা সিএনজির দেখা মিলল আমার। আকাশের অবস্থা খুব খারাপ, ঝড় হওয়ার পূর্বাভাস স্পষ্ট। এমন একটা আবহাওয়ায় সিএনজি ড্রাইভার কিছুতেই এতদূর যেতে রাজি নয়। অবশেষে আমার কাদো কাদো চেহারা আর ডাবল ভাড়ার লোভে পড়ে রাজি হল সে। দম আটকে বসে পড়লাম সিএনজিতে। সাথে সাথেই শুরু হলো তুমুল ঝড়। বাতাসের ধাক্কায় যেন সিএনজি এগোনোয় দেয়। ড্রাইভার আমাকে উদ্দেশ্য করে বলে উঠলেন, ম্যাডাম, সিএনজি কোথাও থামাই, ঝড় একটু কমলে আবার স্টার্ট দিমু। এমনে তো অ্যাক্সিডেন্ট হইতে পারে। না প্লিজ মামা চলেন, আমার স্বামী হসপিটালে একা, দরকার পড়লে 3 বল ভাড়া দিব আপনাকে, আমায় একটু পৌঁছে দিন প্লিজ। ড্রাইভার কিছু একটা বলতে গিয়েও আমার মুখের দিকে তাকিয়ে কিছু বলতে পারল না। মাথা নাড়িয়ে চুপচাপ গাড়ি চালাতে লাগল সে। গলা শুকিয়ে কাঠ, বুকের মাঝেও ঝড় হচ্ছে তুমুল গতিতে। প্রতিটি সেকেন্ডকে একদিন পরিমাণ লম্বা লেগেছিল আমার। কখন পৌঁছাবো আমি, কখন দেখব তাকে? মনের মধ্যে অচেনা এক ভয় করা নাড়ছিল বারবার। নিজেকে পৃথিবীর সবথেকে অসহায় লাগছে আমার। আজ শুভ্র আমার পাশে থাকলে হাসিমুখে বলে উঠত, এই রোদপাখি, মুখটা এমন কালো করে রেখেছ কেন বলো তো? আমি তো আছি, এত চিন্তা কিসের? সব চিন্তা আমায় দিয়ে দাও তো। কথাটা ভেবেই ডুকরে কেঁদে উঠলাম আমি। না, নেই, আজ আপনি নেই আমার পাশে। আপনার রোদপাখি কাঁদছে আর আপনি তার পাশে নেই। আমি কখনো কথা বলবো না আপনার সাথে। খুব রাগ করেছি আমি, খুব। এই নিষ্ঠুর পৃথিবীতে আপনাকে ছাড়া কিভাবে চলবে আমার? আমার কান্নার শব্দে ফিরে তাকালো ড্রাইভার। অবাক কণ্ঠে বলে উঠলেন উনি, ম্যাডাম আপনি ঠিক আছেন? জি আমি ঠিক আছি, আপনি চালান। কিছুক্ষণ পরেই সিএনজি হসপিটালের সামনে এসে দাঁড়ালো। ড্রাইভারকে ভাড়াটা দিয়েই দৌড়ে গেলাম ভেতরে। কি করব, কোথায় যাব, কিছুই বুঝে উঠতে পারছিলাম না আমি। শুভ্র ফোনে আবারও ফোন দিতেই ফোনটা বন্ধ পেলাম। এখন কি হবে? ডক্টর রাহিম আলমকে কিভাবে খুঁজে পাবো আমি? একটা ঢোক গিলে রিসেপশনের দিকে এগিয়ে গেলাম। ভয়ে আত্মা কাঁপছে আমার। কোনোরকম ভাঙা গলায় বলে উঠলাম, এক্সকিউজ মি। রিসেপশনিস্ট মেয়েটা অবাক চোখে আমার দিকে তাকালো। অবাক হওয়ারই কথা, আমার গায়েটি শার্ট আর ঢোলা প্লাজো, তার ওপর ওড়নাটা কোনোরকম পেঁচিয়ে রেখেছি আমি। চুলগুলো কোনোরকম খোপায় আটকানো, কাপড়গুলোও ভিজে একাকার, পায়ে বাসায় পরা স্লিপার, চোখ দুটো ফুলে লাল হয়ে আছে। মেয়েটা কিছুক্ষণ অবাক হয়ে তাকিয়ে থেকেই বলে উঠল, হাউ ক্যান আই হেল্প ইউ ম্যাম? এবার যেন গলায় কথা আটকে আসছে আমার। শুভ্র নামটা কিছুতেই গলা থেকে বেরুচ্ছে না। অনেক চেষ্টায় শেষমেশ বলে উঠলাম আমি, অ্যাক্সিডেন্ট পেশেন্ট। শুভ্র কোথায়? কাল রাতে অ্যাক্সিডেন্ট হয়েছে? শুভ্র আহমেদ? আমি তুমুল গতিতে মাথা নাড়িয়ে বললাম জি। এবার মেয়েটির মুখে তীব্র বেদনার ছাপ ফুটে উঠল। মুখ কালো করে বলল, আপনি কে হন উনার? মিসেস শুভ্র। আমি আবারও টলমলে চোখে মাথা নাড়লাম। এবার মেয়েটি একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, ফর্মটা পূরণ করে দিন মেম। ডেডাবডি রেডি আছে, ফর্মটা পূরণ করলেই সব ফর্মালিটিস শেষ। আপনি উনাকে নিয়ে যেতে পারেন। উনার কাছে একটা রিং বক্স ছিল, সেটা আমাদের কাছে আছে। আপনি যাওয়ার সময় মনে করে নিয়ে যাবেন ম্যাম। মেয়েটার মুখে ডেড বডি কথাটা শুনেই ফ্রিজড হয়ে গেলাম আমি। কি বলছে এসব? পাগল হয়ে গেছে নাকি এই মেয়ে? শুভ্র আর ডেডাবডি, এরা কি মজা করছে আমার সাথে? এটা কি করে হতে পারে? বললেই হলো নাকি? আমার শুভ্র এতটা সেলফিশ হতেই পারে না। তার রোদপাখিকে মাঝপথে এতটা অসহায় করে দিয়ে চলে যেতে পারে না সে। আমি তো প্রতি নামায় একটাই দোয়া করে এসেছি, প্রতিনিয়ত যেন তার আগে মৃত্যু হয় আমার। আমার এই দোয়া ব্যর্থ হতে পারে না, কখনো না। মেয়েটা আমার সামনে একটা প্যাকেট রাখল, হাতে ফর্ম নাচিয়ে কিছু একটা বলছে, কিন্তু কিছুই কানে আসছে না আমার। সবকিছু কেমন ঝাপসা ঘোলাটে লাগছে। কেন হচ্ছে এমন? হাতের ফোনটা কাঁপছে, তার থেকেও বেশি কাঁপছে আমার শরীর। শূন্য চোখে ফোনের দিকে তাকিতেই স্ক্রিনে সাহেল ভাইয়া নামটা ভেসে উঠল। শরীরে কোনো শক্তি পাচ্ছি না আমি। হাত থেকে খসে পড়ল ফোন, ফ্লোরে আছাড় খেয়েই ছিন্নভিন্ন হয়ে গেল প্রতিটি টুকরো। আমি ভাবলেশীনভাবে তাকিয়ে আছি।
শ্বাস বন্ধ হয়ে আসছে ক্রমাগত। হয়তো মরে যাচ্ছি আমি, হারিয়ে যাচ্ছি অতল গহ্বরে। সেখানেই হয়তো আছে জীবনের শেষ অধ্যায়, জীবনের শেষ সত্য।